হ্যালো এভরিওয়ান, দিস ইজ গৌরব চক্রবর্তী। ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া ওয়ান্স অ্যাগেন। বাংলাদেশ। আচ্ছা, এই কথাটা যদি আমি বলি, এই দেশটার নাম যদি নিই, আপনাদের মনে কি আসে? একটুখানি একবার চোখ বন্ধ করে ভাবুন তো, মানে বাংলাদেশ এই কথাটা বললে আপনার কি আসে? দেখুন, আমার মনে যখনই বাংলাদেশ আমি শব্দটা বলি, আমার মনে চলে আসে হচ্ছে 1947 সালের আগে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক, যখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান এক ছিল এবং দুই বাংলায় এক ছিল। এবং সেই সময় আমাদের সম্পর্ক ভালো ছিল। এবং তারপরে ইতিহাস সবাই জানে যে কেমন করে ভারত ভাগ হয়ে গেছে, তিন ভাগে বিভক্ত হয়ে দেওয়া হয়েছিল ভারতকে। এবং অ্যাকচুয়ালি তখন দুভাগে বিভক্ত করে দেওয়া হয়েছিল, যেটা পূর্ব পাকিস্তান এবং এদিকে আরেকটা ছিল হচ্ছে পাকিস্তানের আরেকটা অংশ, যেটা বর্তমানে বাংলাদেশ হয়েছে আমাদের। তখন দুভাগে ভাগ হয়েছিল, কিন্তু মধ্য কথা হচ্ছে দুই বাংলার মধ্যে ভাগ হয়ে গেছিল। এবং দেখুন, বর্ডার এসে যায়, মানুষের মধ্যে জমি ভাগ হয়ে যায়, কিন্তু সম্পর্ক বা ঐতিহ্য এই দুটোতে থেকেই যায়। কিন্তু বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে, এবং কিছুদিন আগে বাংলাদেশে যেরম করে আপনার আপনার ওভাররুল করে দেওয়া হয়েছিল সিলেক্টেড গভর্নমেন্টকে, তারপরের থেকে বাংলাদেশে যেই সব সিচুয়েশন দেখা গেছে সেটা আমরা সবাই দেখেছি। শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার অবশ্যই কিছু বাজে কাজ করেছিল সেই এলাকায়, কিন্তু তার মানে এটা না যে একটা সিলেক্টেড বডিকে আপনি ওভাররুল করে দেবেন। আচ্ছা চলুন মেনেও নিলাম আপনি ওভাররুল করে দিলেন, ভালো কথা। আপনার যার উপর অত্যাচার হয়েছে আপনি ওভাররুল করে দেবেন। বর্তমানে যেই সব হচ্ছে, ওইখানে অত্যাচার, লোকেদের ওপর মার, দাঙ্গা, আপনার স্বাধীনতা পেয়েছিল কেমন করে সেটা আমরা সবাই দেখেছি। পার্লামেন্ট ধ্বংস করে, কি করে না করে। তারপরে বর্তমানে যেই সব হচ্ছে সেই জিনিসটাই আজকের লোকেদের চোখের সামনে দেখা যাচ্ছে। তো এইটা হলো যে বাংলাদেশের ম্যাপ। এবার বিষয়টা হলো যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু মোটামুটি ভালোই ছিল আপনার শেখ হাসিনার সময়। এবার যখন শেখ হাসিনা ওদের দেশে কি করেছে না করেছে সেটা সম্পূর্ণ পার্সোনাল ওদের ব্যাপার। আমি বলবো বাংলাদেশে শেখ হাসিনা গভর্নমেন্ট যতক্ষণ ছিল, বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো ছিল। বাংলাদেশ ভারতের সম্পর্ক কিন্তু আপনার শেখ হাসিনা গভর্নমেন্টের সময় ভালো ছিল। এবার শেখ হাসিনা গভর্নমেন্টকে ওভারথ্রো করে দেওয়ার পরে বর্তমানে বাংলাদেশের মধ্যে একটা র্যাডিক্যালিজম দেখা যাচ্ছে। একটা র্যাডিক্যালিজম দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার উগ্রবাদ দেখা যাচ্ছে, একটা উগ্রবাদ মানসিকতা দেখা যাচ্ছে, এবং সেটার জন্য আমার একটা খবর আছে। আচ্ছা, আমি এখানে আরেকটা কথাও বলে দিই, যে অনেকে বলে নাকি চায়না আর পাকিস্তান, হ্যাঁ চায়না আর পাকিস্তানের জয়েন্ট কনস্পিরেসিতে এইটা হয়েছে। এই আপনার হলো হচ্ছে ওভারথ্রো গভর্নমেন্টের এই জিনিসটা হয়েছে। যদি এটা হয়ে থাকে তো আমাকে বলতে হবে এইটা ভারতের ফরেন পলিসির একটা ফেলিয়ার, যদি এটা সত্যি হয়ে থাকে। এবার এটা তো আপনার আহ, ওরকমভাবে কোনো লিখিত ক্লেম বা ওরকমভাবে লিখিত কোনো প্রমাণ সাপেক্ষ আমাদের কাছে নেই, ওরকম কোনো প্রুফ তো আমাদের কাছে নেই। তো এই জিনিসটাই হলো হচ্ছে বিষয়, এরকম প্রুফ যেহেতু নেই তো লোকের মুখে মুখে বলা যায়। কিন্তু শেখ হাসিনাও নিজে বলেছে এটা একটা বড় দেশ করিয়েছে। এবার বড় দেশটা কে সেটা সবাই জানে, আমেরিকা। কাদের সাহায্যে করিয়েছে সবাই জানে, পাকিস্তানের সাহায্যে। এবার দেখুন, এখানে একটা আপনার যুক্তি খাটবে না, সেটা হলো হচ্ছে আমেরিকা এবং চায়নার কিন্তু সম্পর্ক ভালো না। আমেরিকা চায়নার সম্পর্ক ভালো না, তাই আমেরিকা, চায়না এবং পাকিস্তান সব মিলিয়ে এটা করেছে, এটা মানা যায় না। কিন্তু হ্যাঁ, যদি চায়না পাকিস্তান বা আমেরিকা পাকিস্তান দুজনাই মিলে এটা করিয়ে থাকে, তাই এটা একটা ভারতের ফরেন বা যে কোনো দুটো গ্রুপের মধ্যে যে কোনো একজন করিয়ে থাকে, তো এটা ভারতের ফরেন পলিসি কিন্তু একটা ফেলিয়ার। তো এটা বলতে হবে। তো যাই হোক, হয়ে তো গেছে আপনার ওইখানে আপনার নতুন গভর্নমেন্ট এসে গেছে, ইন্টারিম গভর্নমেন্ট, যেটা আপাতত ইলেকশন কবে হবে ভগবান জানে, আদৌ হবে কি হবে না সেটাও কেউ জানে না। তো ওইখানের অবস্থা ভালো না, ওখানে হিন্দুদের অবস্থা ভালো না, এটাও সত্যি কথা। ওখানে হিন্দুদের ওপরে প্রচুর অত্যাচার হচ্ছে। এবং কারেন্ট ওইখানকার যে আপনার আহ, প্রধানমন্ত্রী আছে, ইন্টারিম গভর্নমেন্টের প্রধানমন্ত্রী, সে পর্যন্ত বলেছে দ্যাট উই আর ফেলড টু প্রোটেক্ট আওয়ার মাইনরিটিস। তো ওখানকার যে আপনার কারেন্ট ইন্টারিম প্রধানমন্ত্রী আছে ইন্টারিম গভর্নমেন্টের, সেও এই কথাটা বলেছে। এবং ওখানকার র্যাডিক্যালিজম যে বাড়তেই থাকছে, এই কথাটা আমি কেন বলছি সেইটা যদি আপনি দেখতে থাকেন তো আপনি বুঝতে পারবেন না। এরকম প্রচুর খবর পাওয়া গেছে যেখানে আপনি দেখেছেন যে কীরকম করে দাঙ্গা হচ্ছে, হাঙ্গামা হচ্ছে, অথবা এই ভিডিওটা। একটা কথা আমি শুধু বুঝতে পারি না, আচ্ছা চলুন ঠিক আছে, আপনাদের গভর্নমেন্ট আপনারা ওভারথ্রো করে দিয়েছে, আপনারা আন্দোলন করেছেন, আপনারা ওই মহিলাকে দেখতে পান না যে আপনাদের প্রধানমন্ত্রী ছিল? নিজেদের পার্লামেন্টে ঢুকে এরকম অত্যাচার কে করে? নিজেদের পার্লামেন্ট ভাঙচুর করা, ওখানে বোম ফাটানো, এই দেখুন পার্লামেন্টের ভেতরে সিগারেট বিড়ি খাচ্ছে, এ কোনো মানে হয় এর? তারপরে আপনার ওখানকার জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়া, নিজেদের পার্লামেন্ট, নিজেদের ট্যাক্স পেয়ারের টাকা ধ্বংস কে করে ভাই? তো এই হলো বিষয়। মানে ওখানে একটা অরাজনৈতিক মানসিকতা চিরকালই ছিল, এবং সেইটা এই জিনিসটা হয়ে সর্বপ্রথম প্রমাণ পাওয়া গেছে। এর আগেও কিন্তু শেখ মুজিবুর রহমানকে, ওখানকার যে ফাউন্ডিং ফাদার, ও আচ্ছা, শেখ মুজিবুর রহমানের আপনার কিন্তু ওরা মূর্তিও ভেঙে দিয়েছে, যে ওদের ফাউন্ডিং ফাদার তার মূর্তি ভেঙে দিয়েছে।
কি আর বলা যায়, শেখ মুজিবুর রহমানকে হত্যাও কেমন করে করা হয়েছিল সেটা আপনারা সবাই জানেন। ওনার মেয়ে ছিল হচ্ছে শেখ হাসিনা, যে ওখানকার এক্স প্রধানমন্ত্রী ছিল, এখন তো তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ওনার ফ্যামিলি সবাইকেও মেরে দেওয়া হয়েছিল ওই শেখ মুজিবুর রহমানের। তো আশাই করা যায় তাদের মধ্যে একটা কট্টর মানসিকতা চিরকালই ছিল, এবং সেইটা এই ঘটনার থেকে প্রমাণ পাওয়া গেছে। এবং কেন আমি এই খবরগুলো আজকে বলছি তার পেছনে আপনি এই যদি রিপোর্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এবং আমি এটাও বলেছি ওখানে র্যাডিক্যালিজম আস্তে আস্তে বাড়ছে। এইটা কিন্তু ভারতের পক্ষে চিন্তার বিষয়। দেখুন, ভারত আর বাংলাদেশ কিন্তু একটা বর্ডার শেয়ার করে, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবাংলা এবং আরও দু একটা রাজ্যের বর্ডার কিন্তু শেয়ার হয়। তো এই জিনিসটা ভারতের চিন্তার বিষয়। ভারতকে আরও নিজের বর্ডার সিকিউরিটিকে আরও শক্ত করা উচিত। এবং ভারত একটাও আপনার হলো রিফিউজিকে এদিকে আসতে যায়নি। ওখানকার হিন্দু মাইনরিটিসরা আসার জন্য অনেক কাকুতি মিনতি করেছে, এরকম খবরও দেখা গেছে। কিন্তু আমি বলবো 100% ঠিক করেছে ভাই। আমরা আর কত চাপ নেব? অলরেডি উই হ্যাভ মোর দেন 140 crores আওয়ার পপুলেশন। তার মধ্যে আমাদের আনএমপ্লয়মেন্টের সমস্যা আছে দেশে। তার মধ্যে আমাদের দেশের মধ্যে আপনার হলো হচ্ছে ইনফ্লেশনের সমস্যা আছে, প্রাইস বেড়ে যাচ্ছে জিনিসপত্রের ইনফ্লেশন, আপনার হলো হচ্ছে কাজের আকাল আছে, অনেক সমস্যা আছে। তো আমরা বাইরের চাপ কেনই নেবো? আমি বলি ভারত গভর্নমেন্ট একদম ঠিক করেছে এই ক্ষেত্রে। ভারত গভর্নমেন্ট 100% ঠিক করেছে। কিন্তু এবার বর্ডার সিকিউরিটিটাকেও ভারত গভর্নমেন্টের একটু ভাবা উচিত, কারণ এই খবরটা সেই দিকে ইঙ্গিত করছে। আপনি জাস্ট খবরটা একবার দেখুন। এই দেখুন, এটা টাইমস অফ ইন্ডিয়ার খবর, আমি লিঙ্ক আপনাদের নিচে দিয়ে দেবো। বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল প্রপোজ করেছে, কি প্রপোজ করেছে? রিমুভিং সেকুলারিজম অ্যান্ড সোশ্যালিজম ফ্রম কনস্টিটিউশন। এবার আপনাকে বলে দিই, বাংলাদেশের কনস্টিটিউশন এবং আপনার আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, কিন্তু এই দুটি শব্দ কিন্তু বাংলাদেশের কনস্টিটিউশনেও লেখা আছে এবং আমাদের কনস্টিটিউশনেও কিন্তু এই শব্দ দুটো মোটামুটি মেনশন করা আছে আমাদের কনস্টিটিউশনে, যে সেকুলারিজম এবং সোশ্যালিজম। দেখুন, সেকুলারিজম কথার অর্থ কিন্তু এইটা নয় যে আপনারা জানেন না সেকুলারিজমকে কেমন করে আপনারা দেখেন। সেকুলারিজম মানে হলো হচ্ছে আমরা সব ধর্ম, সব মানুষেরই, সব জাতি, সব আপনার হলো হচ্ছে বর্ণকেই আমরা সমান অধিকার দেব। সেকুলারিজম এবং সোশ্যালিজম এই দুটো শব্দের মোটামুটি অর্থ এরকম। এবার আপনার ফিলোসফিক্যাল অর্থ বা যদি আমি এখন একেবারে ডেফিনেশনে না যাই, তাহলে মোটামুটি আপনি এই দুটোকেই আপনি ধরে নিতে পারেন, এই দুটো শব্দের অর্থ। তো এই দুটোকে কনস্টিটিউশন থেকে রিমুভ করার কথা ওইখানকার কোর্টে বলা হয়েছে। এবার কে বলেছে, কেন বলেছে, আমি খবরটা একটু আপনার জন্য পড়ে দিই। বাংলাদেশ টপ লিগাল অফিসার অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আজমান হ্যাজ প্রপোজড সিগনিফিকেন্ট চেঞ্জেস টু দি কান্ট্রিজ কনস্টিটিউশন। মানে সরল ভাষায় হলো হচ্ছে কনস্টিটিউশনের কিছু সিগনিফিকেন্ট জিনিস, মানে মানে যেটাকে চেঞ্জ করা যায় না। আমাদের কনস্টিটিউশনের এরকম কিছু আছে, ফান্ডামেন্টাল রাইটস যেগুলোকে বলে, সেই ফান্ডামেন্টাল রাইটসকে কিন্তু চেঞ্জ করা যায় না। মানে আপনার ধরুন হলো হচ্ছে একটা ক্ষেত্রে জায়গায় যেখানে মার্শাল র বা আপনার হলো এমার্জেন্সি ডিক্লেয়ার না হয়, সে তাছাড়া ফান্ডামেন্টাল রাইটসকে আপনার হলো হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসকে চেঞ্জ করা যায় না 2-3টি জায়গা বাদ দিয়ে। হয়তো আপনার এমার্জেন্সি লেগে গেল, আপনার হলো হচ্ছে কিছু কারণে আপনার হলো হচ্ছে এমার্জেন্সি বা মার্শাল র ডিক্লেয়ার হয়ে গেল, সেই বাদ দিয়ে আর কখনো ফান্ডামেন্টাল রাইটসকে চেঞ্জ করা যায় না, অ্যাটলিস্ট আবার কনস্টিটিউশনে। কিন্তু বেসিক কিছু জিনিসকে চেঞ্জ করার কথা সেখানকার আদালতে, সেখানকার টপ আপনার হলো হচ্ছে লিগাল অফিসার অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আজমান এই কথাটা বলেছে। তো আপনি বুঝতে পারছেন ওনাদের মানসিকতাটা কোন জায়গায়, যে যেখানে বলতে পারে যে সেকুলারিজম এবং আপনার সোশ্যালিজমকে চেঞ্জ করার কথা। চলুন একটা খবরটা একটু পড়ে দিই। ডিউরিং আ হাই কোর্ট হিয়ারিং, আজমান কল্ড ফর দ্য রিমুভাল অফ, স্পেশালি এই দুটো ওয়ার্ড বলেছে কিন্তু, সেকুলারিজম অ্যান্ড সোশ্যালিজম। এবার যদি এই দুটো ওয়ার্ডকে আপনার চেঞ্জ করে দেওয়া হয়, সেকুলারিজম এবং সোশ্যালিজম, তার মানে আপনি বুঝতে পারছেন সেইখানে একটা পার্টিকুলার ধর্ম বা একটা পার্টিকুলার আপনার হলো মানসিকতার কনস্টিটিউশন এটা সেট করতে যাচ্ছে, যেরকম আপনি ইসলামিক কান্ট্রিজগুলোতে আছে। অ্যাজ প্রিন্সিপাল এনশিওরড ইন দি ডকুমেন্ট, যেরকম আপনার ডকুমেন্টে লেখা আছে, এনশিওরড প্রিন্সিপালসের ওপর ভিত্তি করে এই দুটোকে রিমুভ করতে বলছে। দ্য হিয়ারিং পেটেন্ট টু আ রাইট পিটিশন চ্যালেঞ্জিং দ্য validity of 15th amendment enacted by the previous Awami League government in 2011 আপনার হলো হচ্ছে 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আচ্ছা, তার আগে কিন্তু আপনার সেকুলারিজম আর সোশ্যালিজম এই দুটো শব্দ ওদের কনস্টিটিউশনে ছিল না। 15 অ্যামেন্ডমেন্ট যেটা 2011 সালে হয়েছিল, যেটা আওয়ামী লীগ করেছিল, আওয়ামী লীগ ইন সেন্স অফ হলো হচ্ছে আপনার শেখ হাসিনার গভর্নমেন্ট যেটা এনেছিল, সেই আওয়ামী লীগের গভর্নমেন্টের 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা আপনার এই কনস্টিটিউশনাল রিফর্মটা, এইটা আবার চেঞ্জ করার জন্য আপনার এই কোর্টের মধ্যে পিটিশন দেওয়া হয়েছে। এবং পিটিশন কে দিয়েছে? অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আজমান।
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আজমান এই পিটিশনটা দিয়েছে। দেখুন, যেটা আমি বললাম, এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে এরা আবার সেই রূঢ় মানসিকতায় ফিরে যেতে চাইছে। আপনারা সবাই জানেন যে ভারত পাকিস্তান স্বাধীনতার সময়, ভারতের স্বাধীনতার সময় পাকিস্তান ভারত ডিভিশন এবং তারপরে যেই ভয়ঙ্কর রাইট দাঙ্গা যেরকম হয়েছিল, স্পেশালি আমাদের বাংলার এইদিকে এবং পাঞ্জাবের এইদিকে, সব থেকে বেশি দাঙ্গা ভারতে পাঞ্জাব এবং বাংলার এইদিকেই হয়েছিল। কারণ আমরা যত হারিয়েছি, আমি এটা মানে দেখুন, এটা আমি কাউকে ছোট করছি না, সব জাতি সব ধর্মের লোকেরাই, সব রাজ্যের লোকেরাই কিন্তু স্বাধীনতায় ভারতের স্বাধীনতায় অংশগ্রহণ করেছিল। কিন্তু বাংলাতে এবং পাঞ্জাবের লোকেরা যতটা হারিয়েছে অতটা কিন্তু কেউ হারায়নি, কারণ আমরাই সব থেকে বেশি আপনার পার্টিশনের দুঃখটা বুঝেছি। হাজার হাজার বছরের ঐতিহ্যকে আমাদেরকে ভাগ করে দিতে হয়েছিল একটা বর্ডার র্যাটক্লিফ লাইনের মাধ্যমে। তো একটা লাইন হাজার হাজার বছরের ঐতিহ্য শেষ করে দিল, লাখ লাখ লোকের মৃত্যু হয়েছিল সেই দাঙ্গায়, এবং সেই দাঙ্গার ফল ভারত কিন্তু সেকুলারিজম, ভারত কিন্তু আপনার ডেমোক্রেসিকে বেছেছে। বাংলাদেশ পাকিস্তান আপনার হলো হচ্ছে রুড়িবাদকে বেছেছে, এবং তার ফল বাংলাদেশ পাকিস্তান এখন দেখছে। আর ভারত, দেখুন, ভারতের ইন্টারনালি আপনার কারাপশন অনেক কিছু আছে, কিন্তু আমরা এখনও সেকুলারিজমের আর হলো হচ্ছে ডেমোক্রেটিক্যাল ফান্ডামেন্টাল রাইটসের কথা আমরা বিশ্বাস করি, তাই জন্য আমরা এখনও ঠিক আছি। কিন্তু বাংলাদেশের অবস্থা আপনারা দেখছেন। তো এই হলো বিষয়, বাংলাদেশের মানসিকতা একই রকম রয়ে গেছে, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি। প্লাস এই জিনিসটা একটা ভারতের পক্ষে ডেঞ্জারাস বিষয়, ডেঞ্জারাস বলবো না, আপনার হলো অ্যালার্মিং সিচুয়েশন, যে বাংলাদেশে যদি একটা রুড়ি মানসিকতার একটা গভর্নমেন্ট এসে যায়, যেটা অলরেডি এসে আছে এবং বাড়তে থাকে, এবং সেখানে যদি টেরোরিজম এই জাতীয় কিছু বাড়তে থাকে, তাহলে ভারতকেও নিজের বর্ডারকে আরও সিকিউরিটি করতে হবে, ভারতকে আরও ভালো করে নিজের ইন্টেলিজেন্সকে আরও সুরক্ষিত করতে হবে, আরও বাড়াতে হবে, যাতে ভারত সুরক্ষিত থাকুক। ভারত সবার আগে, ভারতের রাইটস, ভারতের আপনার হলো হচ্ছে হিত সবার আগে, বাদবাকি সব পরে। বাংলাদেশ নিজেদের ফেদ বেছে নিয়েছে, ওইটা তার কিছু করার নেই, ভারতকে সাবধান থাকতে হবে। আমার মেন পয়েন্ট হলো হচ্ছে এইটাই। তো আজকের এই প্রতিবেদন এইটুকুনই ছিল। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি। দিস ইজ গৌরব চক্রবর্তী। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড সাইনিং অফ।